এত রাতে আমার কক্ষে, আর এই সময় কফি? অ্যালিসা হেসে উত্তর দেয়, কেন প্রিন্স? আপনি তো যে কোনো সময়ই কফি পান করেন, আমি শুনেছি আলভিরের কাছে, আর ওখান থেকেই রেসিপি জেনেছি এই সুমাত্রার ডার্ক রোস্ট কফির। জ্যাসপার কফির কাপটি হাতে নিয়ে এর সুবাসে একবার নাকের কাছে নিয়ে আসে। সুমাত্রা ডার্ক রোস্ট, সত্যি? তিনি কফির দিকে তাকিয়ে থাকেন, মনে মনে ভাবতে থাকেন। এখন আমার চিন্তা এখানে নেই। অ্যালিসা তখন বলল, আচ্ছা, আমি এই সময় কক্ষে আসাতে আপনি কি বিরক্তি? কিন্তু আমি তো আপনার বাগদত্তা। আপনার কক্ষে আসার জন্য আমার কোনো সময় বা অনুমতি কিছুই লাগবে না। তখনই জ্যাসপার কিছু কড়া কথা বলতে যাবে, কিন্তু মুহূর্তেই তার ভাবমূর্তি পাল্টে যায়। সে হাসি নিয়ে বলল, হ্যাঁ অ্যালিসা, আমি একটু বিরক্ত হইনি। আমার তো ভালোই লাগছে তুমি এসেছো আমার কক্ষে। সত্যি কফিটা দারুণ হয়েছে। এর আগে কেউ এই হাউসে এত ভালো কফি বানাতে পারেনি। অ্যালিসার চোখ চকচক করে ওঠে। সে বুঝতে পারে এ কোন জ্যাসপারকে দেখছে। এত সুন্দর করে প্রশংসা কিভাবে করতে পারে ভাবতেই পারছে না। তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। এদিকে ফিওনা তখনই জ্যাসপারের কক্ষে বাইরের সাইডের দিকে দাঁড়িয়ে আড়ি পেতে আছে। কক্ষে বসে তার মন আনচান করছিল। বিশেষ করে অ্যালিসা যখন জ্যাসপারের কক্ষে এসেছে, এত রাতে কেন সে এখানে, তার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ফিওনা দুরু দুরু বুকে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো। এখন কি হবে? ফিওনার মধ্যে কিছুটা সন্দেহ ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না তার হরমোনের ঘ্রাণ জ্যাসপারের নাকে অনেক দূর থেকেই চলে যায়। জ্যাসপারকে চিন্তায় ডুবিয়ে রেখেছে অ্যালিসার উপস্থিতি, অথচ ফিওনা পুরো ঘটনাটা আবিষ্কার করতে পারছে না। কিছুক্ষণ পর অ্যালিসা আরও কাছে চলে আসে। আপনি সত্যি আমার সম্পর্কে কিছু ভাবছেন প্রিন্স? জ্যাসপার সামান্য বিরক্ত হলেও মুখে হাসি রেখে বলে, আমি জানি অ্যালিসা, তবে আমাকে সময় দাও। অ্যালিসা একটু অপ্রস্তুত হয়ে যায়। আমি জানি, কিন্তু আপনি জানেন তো, আমাদের দুজনের সম্পর্ক আরও গভীর করতে আমাদের একসাথে সময় কাটানো উচিত। এদিকে ফিওনার হৃদয়ে আগুন লেগে যায়। সে কিছুটা ক্ষুব্ধ হয়ে মনে মনে বলে, অ্যালিসা এমন গায়ে পড়া কেন? আর এই ফায়ার মনস্টার হঠাৎ ওর সাথে এত ভালো ব্যবহার করছে কেন? জ্যাসপার তখন ফিওনাকে আর একটু চালাতে বলতে শুরু করলো। অ্যালিসা, দাঁড়িয়ে আছো কেন? বসো বিছানায়, আজ তো তোমার খুশির দিন। জ্যাসপারের কথাই অ্যালিসার সাথে সাথে বসে পড়ল। তার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু তার হাসি স্থায়ী হয়নি, কারণ জ্যাসপার বলল, একটু বসো 5 মিনিট। ফিওনা সুযোগ পেলেও সে আবারও ওকে মারতে যাবে, কিন্তু আচমকাই জ্যাসপার ফিরে আসে আর ফিওনাকে দেখতে পেয়ে তার হাত খপ করে ধরে ফেলে। হাত দুটো একসাথে করে মাথার ওপরে দেওয়ালে চেপে ধরল। ফিওনা বিস্মিত হয়ে যায়। এটা কি করছেন? সে জিজ্ঞেস করে। তার হৃদয় দ্রুত ধকধক করতে থাকে। জ্যাসপার তখন ফিওনাকে প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? কথা শুনছিলে? ফিওনা খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ শুনছিলাম। আপনি অ্যালিসার সঙ্গে এত মাখো মাখো করে কথা বলছিলেন কেন? জ্যাসপার আরও একটু নিচু হয়ে এসে বলল, তোমার কি জেলাসি হচ্ছে? তাহলে তো তখন এমনভাবে পালিয়ে যেতে না। ফিওনা একটু গম্ভীর হয়ে বলল, আপনি বুঝে গিয়েছিলেন আমি এখানে দাঁড়িয়ে আছি? জ্যাসপার মুচকি হেসে বলল, হ্যাঁ আমি জানতাম, তুমি আমার সামনে আসলেই তোমার শরীরের হরমোনের মিষ্টি ঘ্রাণ আমার কাছে পৌঁছে যায়। জ্যাসপার মুচকি হেসে বলল। ফিওনা অবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে জ্যাসপার তার প্রতি কতটা সচেতন। জ্যাসপারের এই কথা শুনে তার মনে অদ্ভুত একটি অনুভূতি জাগ্রত হলো। সে চুপ করে থাকলেও তার হৃদয় দ্রুত ধড়ফড় করছিল। জ্যাসপার ফিওনাকে আর কোনো কথা বলতে দিল না। ফিওনার হাত দুটো এখনো উঁচু করে আছে। এরপর হঠাৎ করেই জ্যাসপার ফিওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ফিওনা প্রথমে একটু অবাক হয়ে গেল। তার মনে হলো সে বুঝি এটা আশা করেনি, কিন্তু এরপর যখন সে নিজেকে ছাড়াতে গেল তখনই জ্যাসপার আর শক্তভাবে ধরে ফেলল। তার চুম্বন ছিল পাগলের মতো।
যেন পৃথিবীর সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল এই মুহূর্তটুকুতে আটকে আছে। ফিওনার হৃদয় ধুকপুক করতে লাগলো। সে ভাবতে লাগলো এই অনুভূতি কি সত্যি? জ্যাসপার তখন তার ঠোঁটের কোমল স্পর্শে ফিওনাকে আরও কাছে টেনে নিল। ফিওনার মনে হচ্ছিল পুরো পৃথিবী থমকে গেছে, সবকিছু মুহূর্তের মধ্যে বদলে গেল। শুধু তাদের দুজনের মধ্যে একটি অদৃশ্য সম্পর্ক তৈরি হচ্ছে, যা প্রতিটি চুম্বনের মাধ্যমে বেড়ে উঠছিল। জ্যাসপার তখন বলল, এখন কি তুমি বুঝতে পারছো আমি তোমার জন্য কতটা পাগল? ফিওনা শ্বাস নিতে চেষ্টা করলো, কিন্তু তার চোখের সামনে শুধুই জ্যাসপারের মুখ ছিল। সে বুঝতে পারল তার অন্তরে কি অনুভূতি জন্ম নিচ্ছে। জ্যাসপার ফিওনাকে কোনো প্রতিবন্ধকতা না বুঝে কোলে তুলে নিল। ফিওনার দুই পা তখন জ্যাসপারের কোমরে জড়িয়ে ধরল, যেন সে নিরাপদ সুরক্ষিত। জ্যাসপার তার ঠোঁট ফিওনার ঠোঁটে রেখে চুম্বন করতে করতে করিডোর পার করতে লাগলো। ফিওনার মনে এক অদ্ভুত উত্তেজনা ছিল। সে জানতো অ্যালিসা কক্ষেই আছে, কিন্তু এই মুহূর্তে সে শুধুমাত্র জ্যাসপারের উপস্থিতিতে মগ্ন ছিল। দুইজনের মধ্যে যে আবেগের ঝড় বয়ে চলছিল তা যেন পৃথিবীর সবকিছু থেকে তাদের বিচ্ছিন্ন করে দিচ্ছিল। জ্যাসপার ফিওনাকে ফিওনার কক্ষের বিছানায় আলতো করে ফেলে দিল। ফিওনার মুখে উদ্বেগ ফুটে উঠল। আরে কি করছেন? অ্যালিসা দেখে ফেলবে। শশ, তোমার কক্ষে শুধু আমি আর একবার প্রবেশ করতে পারবো। আমি সেটাই দরজার প্যানেলে সেট করে রেখেছি। জ্যাসপার হেসে বলল। ফিওনা কিছুটা চিন্তিত হয়ে বলল, কিন্তু অ্যালিসা আপনাকে খুঁজবে। জ্যাসপার তখন আরো নিশ্চিতভাবে বলল। খুঁজুক। এই বলে সে ফিওনার ওপর শুয়ে পড়ল, তার হাত দুটো চেপে ধরল বিছানায়। ফিওনার হৃদয় দ্রুত স্পন্দন প্রক্রিয়া শুরু করলো। সে অনুভব করলো যে পরিস্থিতিটি কতটা জটিল। জ্যাসপারের আচরণ তাকে যেন মুহূর্তের মধ্যে অন্য জগতে নিয়ে যাচ্ছিল। ফিওনার মনে জ্যাসপারের সান্নিধ্য পাওয়ার তাগিদ যেন ক্রমেই বাড়ছিল। তবে অ্যালিসার চিন্তাও তার মাথায় ঘুরছিল। সে জানতো যে যদি আলিসা তাদের কথা শুনে ফেলে তাহলে পরিস্থিতি যে কতটা গোলমাল হতে পারে। জ্যাসপার আবারও ফিওনার ঠোঁটে চুম্বন করতে লাগলো। তার ঠোঁটের মৃদু স্পর্শে ফিওনার শরীরে একটা শিহরণ বয়ে গেল। তার সঙ্গে সঙ্গে জ্যাসপার তার ঠোঁটের কোণে দন্ত দিয়ে কামড়াতে লাগলো, যা ফিওনার জন্যে আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। এই মুহূর্তে এটা ঠিক না। ফিওনা বিস্ময়ে বলল, তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। জ্যাসপার তাতে কোনো কর্ণপাত না করে আরো গভীরভাবে তার দিকে তাকালো। তুমি শুধু আমার দিকে ফোকাস করো হামিংবার্ড। এখন অ্যালিসা নিয়ে ভাবার সময় না। তার কণ্ঠে এক অদ্ভুত সুর ছিল, যেন সে সত্যিই ফিওনাকে তার পৃথিবীতে নিয়ে যেতে চায়। ফিওনা তখন বুঝতে পারছিল যে জ্যাসপার তার জীবনের এক বিশেষ অংশ হয়ে উঠেছে, কিন্তু অ্যালিসার উপস্থিতি এবং পরিস্থিতির অস্বাভাবিকতা তাকে চিন্তিত করে তুলছিল। জ্যাসপার এবার ফিওনার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো। তার চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। আমি আজকে তোমাকে পুরোপুরি চাওয়ার জন্য প্রস্তুত হামিংবার্ড। সে নেশানো কণ্ঠে বলল। তোমার অস্তিত্বের একদম গভীরে আমি বিচরণ করতে চাই। সে নেশালো কণ্ঠে বলল। ফিওনার চোখ বড় বড় হয়ে যায়। জ্যাসপারের কথায় গভীরতা বুঝতে পেরে সে কয়েকবার ঢোক গিলে ফেলল। এটা আমার জন্য প্রথমবার। তার মনে ভয় ঢুকে যায়। জ্যাসপার তার পরিবর্তিত মুখাবয়ব দেখেছিল, তাই সে বলল, ভয় পেও না হামিংবার্ড, কিচ্ছু হবে না। প্রথমবার হয়তো কষ্ট হবে, তবে একটু পর সব ঠিক হয়ে যাবে। ফিওনার মনে অনুভূতি ভয়ের দ্বন্দ্ব জাগতে থাকে। সে ভয়ের সঙ্গে সঙ্গে এক মুহূর্ত আকর্ষণও অনুভব করে। আমি কি সত্যিই প্রস্তুত? সে ভাবতে থাকে। জ্যাসপার তার হাত দিয়ে ফিওনার মুখের দিকে আস্তে আস্তে হাত রাখে। তার স্পর্শে এক নিরাপদ অনুভূতি অনুভব করে ফিওনা। তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে আমি সবকিছু করব, সে বলল। ফিওনা তার চোখের দিকে তাকায়। মনে হয় যেন তার মনে জমে থাকা ভয়গুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, সে শেষে বলল। কিন্তু ধীরে ধীরে। জ্যাসপার তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অঙ্গীকার করে। আমাদের মাঝে যা হবে তা হবে একদম সাবধানে। তোমার প্রথম অনুভূতি আমি বুঝবো। তাদের মাঝে সেই মুহূর্তটি একটি অদ্ভুত নীরবতা নিয়ে আসে, যেন সময় থমকে গেছে। ফিওনার হৃদয় ধুকপুক করতে থাকে, কিন্তু সে জানতো জ্যাসপারের ভালোবাসা ও যত্ন তাকে এই যাত্রায় পথ দেখাবে।
তুমি শুধু আমাকে বলো, সে বলল। আমি তোমার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাবো। ফিওনা নিজের ভয়ে কাঁটাগুলো কাটিয়ে উঠতে শুরু করলো, আর তার হৃদয়ে এক নতুন আগ্রহ জাগে। দুইজনের মধ্যে একটি অদ্ভুত আকর্ষণীয় সেতুবন্ধন তৈরি হয়, যা তাদের সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। নিশিরাতে মাউন্টেন গ্লাস হাউসে চাঁদের আলো ধীরে ধীরে কাঁচের দেওয়াল ভেদ করে প্রবাহিত হচ্ছিল। সেখানে জ্যাসপার এক ভেনাসীয় ড্রাগন ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখে ছিল এক ধরনের আগ্রহ, যেন সে জানতো যে আজ রাতের ঘটনা এক নতুন মাত্রা যোগ করবে। সে এক হাতে ফিওনার কোমল হাত দুটো ধরে বিছানার উপরে আর ফিওনাকে শুয়ে থাকতে বাধ্য করে। ফিওনার চোখে ছিল কিছুটা ভয়, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণও ছিল। জ্যাসপার ধীরে ধীরে তার দুই হাত মাথার উপরে তুলে নিল আর বিছানার মজবুত কাঠের ফ্রেমের সঙ্গে রেখে দিল। এখন সে একটা বিশেষ চিপটাই বের করলো। এটি কালো এবং চকচকে, দেখতে সাধারণ হলেও এর গুণাগুণ ছিল অসাধারণ। এটি প্লাস্টিকের তৈরি, কিন্তু স্টিলের মতোই শক্তিশালী, বোধহয় 0.5 ইঞ্চি, এবং স্বয়ংক্রিয় লকিং মেকানিজমের কারণে একবার আটকালে সেটি খুলতে বিশেষ কৌশল বা প্রচণ্ড শক্তি প্রয়োজন হবে। জ্যাসপার জিপিটাইয়ের একটি প্রান্ত ফ্রেমের চারপাশে পেঁচিয়ে ধরে ফিওনার হাতগুলোকে শক্ত করে বেঁধে ফেলল। সে ফিওনার দিকে তাকিয়ে বলল, সরি হামিংবার্ড, আমি তোমার এই নতুন অভিজ্ঞতাকে বিশেষ করে তুলতে চাই। ফিওনার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগলো, যেন তার ভিতরে এক অজানা ভীতি আর উত্তেজনা উন্মাদনা সৃষ্টি করছিল। জ্যাসপার ধীরে ধীরে জিপিটাইটি টেনে টেনে শক্ত করে ফেলল, যতক্ষণ না এটি একদম ফিট হলো। ফিওনার হাত দুটি মাথার উপরে উঁচু অবস্থায় আটকে থাকলো, আর সেই মুহূর্তেই জিপিটাই লক হয়ে গেল। এটা তোমার জন্য পুরোপুরি নতুন। জ্যাসপার বলল, অবশ্যই এই অনুভূতি তোমার জন্য অস্বস্তিকর, কিন্তু আমি নিশ্চিত যে তুমি কিছুক্ষণের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। ফিওনার চোখে আতঙ্ক, কিন্তু সঙ্গে সঙ্গে তার দেহে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। সে জানতো তার পরিস্থিতি সম্পূর্ণভাবে জ্যাসপারের হাতে। ফিওনা বলল, আপনি কি আমাকে ফিল্মের মতো করে বেঁধে দিলেন কেন? জ্যাসপার ঠান্ডা গলায় উত্তর দিল, কারণ এটা তোমার প্রথমবার। তুমি আমাকে বাধা দিতে চাইবে, পালাতে চাইবে, আর আমি চাই না তুমি সেটা করো। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে জানতো ফিওনা যতই চেষ্টা করুক তার বাঁধন থেকে মুক্তি পাওয়া অসম্ভব। ফিওনা তার অসহায় অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলল, বলছিলাম যে আজকে না আমাকে ছেড়ে দিন প্লিজ, অন্যদিন যা খুশি করবেন। জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি নিয়ে ফিসফিস করে বলল, একদম চুপ। আজ আবার মুড হয়েছে আর তুমি বলছো অন্যদিন? আমি তো আজকের জন্য আরো অন্য ট্রিক্স ভেবে রেখেছি, সেগুলো তোমার উপরে অ্যাপ্লাই করব। ফিওনা বিস্ময়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। কিসের ট্রিক্স? জ্যাসপার মুচকি হেসে তার দিকে ঝুঁকে এসে গম্ভীর সুরে বলল, ওয়েট মাই ডার্লিং হামিংবার্ড, নিজেই দেখতে পাবে। তার চোখে ঝলসে উঠল রহস্যময় উদ্দীপনা, যা ফিওনাকে আরো বিচলিত করে তুলল। জ্যাসপার ফিওনার কোনো কথা শুনল না। সে উঠে গেল কক্ষ থেকে। ফিওনা একা বিছানায় পড়ে রইল, হাত বাঁধা অবস্থায়। কিছুক্ষণ পর জ্যাসপার ফিরে আসে, তার হাতে একটি বক্স। সে ধীরে ধীরে বক্সটি নিয়ে এসে টেবিলের ওপর রেখে দেয়। ফিওনার চোখ বক্সের দিকে আটকে যায়, কিন্তু কি আছে তাতে তা বুঝতে পারে না। জ্যাসপার কোনো কথা বলে না, শুধু তার ঠোঁটের কোণে এক শীতল হাসি। কাঁচের দেওয়ালের ওপাশ থেকে ঘরের ভেতর দিয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। সেই আবছা আলোতেই ফিওনার ফর্সা ত্বক ও মুখের ভীত উৎকণ্ঠা স্পষ্ট হয়ে উঠেছে। তার শরীরের আবছা আভা যেন রহস্যময় পরিবেশকে আরো গভীর করে তুলেছে। ফিওনা ফিসফিস করে বলে, বক্সে কি আছে? জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে ধীরে ধীরে বলল, শান্ত হও আমার ছোট্ট হামিংবার্ড, এই বক্সের ভেতরেই আছে তোমার জন্য কিছু বিশেষ ট্রিক্স। নিজেই দেখবে আর উপভোগ করবে।
তার গভীর কণ্ঠস্বর ও চোখের রহস্যময় দৃষ্টি ফিওনাকে আরো অস্থির করে তোলে, কিন্তু বাধা অবস্থায় সে কিছুই করতে পারে না। জ্যাসপার লক্ষ্য করলো ফিওনা এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। তার মুখের অভিব্যক্তি আগের মতো আর জেদি বা আতঙ্কিত নয়, বরং একটি অদ্ভুত নৈকট্যের আভা ছড়াচ্ছে। তবে জ্যাসপার জানতো পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ করতে হবে। সে ধীরে ধীরে নিজের গা থেকে শার্ট খুলতে শুরু করলো, যেন প্রতিটি মুহূর্তকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। ফিওনার চোখ তখনও জ্যাসপারের দিকে, কিন্তু তার দৃষ্টি ধীরে ধীরে আটকে গেল জ্যাসপারের মসৃণ শক্তিশালী বডির দিকে। জ্যাসপারের প্রশস্ত কাঁধ, তীক্ষ্ণ বক্ষপেশি আর পেটের নিখুঁত 6টি পেশি চাঁদের আবছা আলোয় ঝলমল করছিল। তার শরীরের উপরিতলের সোনালি আভা যেন তাকে আরো অবাস্তব, প্রায় ভিন গ্রহের রাজপুত্রের মতো করে তুলছিল। ফিওনা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, যেন কোনো শিল্পকর্ম দেখছে। তার ঠোঁটের কোণে একটি অতি ক্ষুদ্র হাসির রেখা দেখা দিল। অনিচ্ছা সত্ত্বেও সে বলল, আপনি কি সবসময় এত নিখুঁত? জ্যাসপার মৃদু হেসে বলল, তোমার জন্যই তো আমি এমনভাবে নিজেকে উপস্থাপন করছি হামিংবার্ড, কিন্তু এটাই তো কেবল শুরু। তার চোখে সেই পরিচিত রহস্যময় দৃষ্টি জ্বলজ্বল করছিল, যা ফিওনাকে আরো অস্থির আর উত্তেজিত করে তুলল। জ্যাসপার এগিয়ে এলো, কেন তার উপস্থিতি প্রতিটি শ্বাসরোধী মুহূর্তকে আরো অর্থপূর্ণ করে তুলছে। তুমি কি জানো, এই রাতের প্রতিটি পালা আমি তোমার জন্য সাজিয়েছি। আমার প্রতিটি স্পর্শ, প্রতিটি দৃষ্টি, সবই শুধু তোমার জন্য। ফিওনার হৃৎপিণ্ড দ্রুত গতি পাচ্ছিল। সে অনুভব করছিল এই মুহূর্তে তাদের মধ্যে তৈরি হওয়া আবেগ যেন একটি নতুন সমুদ্রের ঢেউ, যা তাকে টেনে নিয়ে যাচ্ছে গভীরতার দিকে। তার মধ্যে থাকা ভয় আর আগ্রহের মিশ্রণ তাকে নতুন এক স্বপ্নের বুকে নিয়ে যাচ্ছিল। প্রিন্স, ফিওনা কাঁপা কাঁপা গলায় বলল, এটা এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে। জ্যাসপার বলল, তার কণ্ঠে একটি গভীর ন্যায়সঙ্গত সুর ছিল। কারণ আমি জানি তুমি নিজেই চাইছো, তুমি চাও আমাকে, তাই না? ফিওনার মুখে কথাগুলো আটকে গেল, কিন্তু তার চোখ, তার দৃষ্টিতে ছিল এক ধরনের অপ্রতিরোধ্য আকর্ষণ, যা বলছিল সে সত্যিই চাইছে। ফিওনা তখন একটি ক্রপ শার্ট ধরনের টপস এবং হাঁটু পর্যন্ত জিন্সের স্কার্ট পরেছিল। তার অসহায় অবস্থায় সে কিছুই করতে পারছিল না। আর জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখে সেই রহস্যময় গভীর দৃষ্টি যেন কোনো নিঃশব্দ ঝড়ের বার্তা বহন করছে। ফিওনার ভিতরে মিশ্র অনুভূতি খেলা করছিল, অস্বস্তি, কৌতূহল এবং এক ধরনের অদ্ভুত অথচ অপ্রতিরোধ্য আকর্ষণ। জ্যাসপার থেমে গেল ফিওনার সামনে। তার লম্বা দৃঢ় আঙ্গুলগুলো ধীরে ধীরে ফিওনার ক্রপ টপের বোতাম বা ফাঁস খুলতে শুরু করলো। প্রতিটি বোতাম খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিওনার শ্বাস ভারী হয়ে উঠছিল। কাপড়টি আলগাভাবে খুলে গিয়ে তার গায়ের উপর ঝুলে থাকলো। তারপর জ্যাসপার তার 2 আঙ্গুল দিয়ে ফিওনার কোমরের কাছের কাপড়টি ধীরে ধীরে টানতে শুরু করলো। তার ফিতার স্লিভের ভেতরের পাতলা গেঞ্জিটা আলতোভাবে উপরের দিকে তুলল। ফিওনার মসৃণ ত্বকের ওপর থেকে কাপড় সরে গেলে তার সুন্দর নাভিটা চাঁদের নরম আলোয় স্পষ্ট হয়ে উঠল। সেই আলো যেন তার ত্বকের ওপর খেলা করে, তার সৌন্দর্যকে আরো মায়াবী করে তুলছিল। ফিওনার শ্বাস আটকে গেল। তার মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চায়, কিন্তু তার ঠোঁট সিল হয়ে গেছে। তার মন আর শরীর যেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। একদিকে জ্যাসপারকে ঠেলে সরিয়ে দিতে চাইছে, আর অন্যদিকে তার প্রতিটি স্পর্শে সাড়া দিচ্ছে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকলো। তার গভীর কণ্ঠ ফিসফিস করে উঠল, তোমার এই সৌন্দর্য এতদিন লুকিয়ে রেখেছিলে হামিংবার্ড, তবে আজ থেকে আর নয়। তার কণ্ঠে ছিল এক ধরনের অদ্ভুত অধিকার বোধ, যা ফিওনাকে বাকরুদ্ধ করে ফেলল। তার হাতগুলো ধীরে ধীরে ফিওনার কোমর ছুঁল, যেন মসৃণ পাথরের ওপর দিয়ে জলধারা প্রবাহিত হচ্ছে। ফিওনার শরীর থরথর করে কেঁপে উঠল। তার চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু তার মনে হলো যেন জ্যাসপারের স্পর্শ তার প্রতিটি অনুভূতি তীব্র করে তুলছে। তুমি কি জানো, জ্যাসপার ফিওনার কানের কাছে নিচু স্বরে বলল, তোমার এই মুহূর্তের প্রতিটি শ্বাস আমার জন্য সবচেয়ে মূল্যবান।
ফিওনার হৃদয় স্পন্দন যেন ঝরে ঝরে ধাক্কা দিতে লাগলো। তার ভেতরের অনুভূতিগুলো যেন বিস্ফোরিত হতে চাইছে। ফিওনা তখন বিছানায় শুয়ে, তার দেহ টানটান, চোখে আতঙ্কের ছায়া, তার শ্বাস ভারী, যেন কিছুই বুঝে উঠতে পারছে না। জ্যাসপার ধীরে ধীরে বিছানার নিচে ঝুঁকে পড়ল, তার ঠোঁটে সেই পরিচিত শয়তানি হাসি। তারপর তার লম্বা আঙ্গুল দিয়ে এক অদ্ভুত সংকেতযুক্ত সুইচ চাপল। মুহূর্তের মধ্যে ফিওনার শরীরের চারপাশে এক অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠল। তার পেটের কাছে হালকা চাপ অনুভূত হলো, আর সেই সঙ্গে একটা অজানা অনুভূতি ছড়িয়ে পড়লে তার দেহের প্রতিটি শিরায়। ফিওনা আতঙ্কে সোজা হয়ে শুয়ে থাকলো, কিন্তু তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সে একবার নড়তে চেষ্টা করলো, আর তখনই তার ভেতর দিয়ে হালকা বৈদ্যুতিক শক ছড়িয়ে পড়ল। শকের অনুভূতি তার রক্তের প্রতিটি কণায় পৌঁছে গিয়ে যেন এক ধরনের উত্তেজনা ছড়িয়ে দিল। ও, ফিওনা হঠাৎ চিৎকার করে উঠল। এটা কি? আপনি এটা কেন করছেন? জ্যাসপার তার চিরচেনা শয়তানি হাসি দিয়ে বলল, শান্ত হও হামিংবার্ড, এটা তোমার জন্যই দরকার। তুমি জানো না নড়াচড়া করলে কি বিপদ হতে পারে? ফিওনার চোখে আতঙ্ক স্পষ্ট, তার দেহ পুরোপুরি সজাগ। আপনার এইসব পাগলামির খেলা আমাকে দিয়ে করাচ্ছেন কেন? রাগ আর ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে উঠল। জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, তার চোখে সেই গভীর রহস্যময় দৃষ্টি। কারণ তুমি আবার রোম্যান্সের সময় বাধা দেবে আমাকে হামিংবার্ড, আর আমি চাই না তুমি বুঝে নাও এখানে সবকিছু আমার নিয়ন্ত্রণে। তার গভীর কণ্ঠের আবেশ ফিওনার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি তৈরি করলো। তার ভেতরে আতঙ্ক থাকলেও সেই মন্ত্রমুগ্ধকর আকর্ষণ তাকে স্থির থাকতে বাধ্য করলো। কিন্তু আমি চাই না তুমি ভয়ে সোজা হয়ে শুয়ে থাকো। জ্যাসপার ফিসফিস করে বলল, তার শব্দগুলো যেন বাতাসে মিশে আরো ভারী হয়ে উঠল। আমি চাই তুমি স্বেচ্ছায় আমার নিয়ন্ত্রণে আসো। ফিওনার ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার দেহ শকের কারণে স্থির, তার মন এক অজানা আবেগে ভেসে যাচ্ছে। জ্যাসপার ধীরে ধীরে তার উপর ঝুঁকলো, তার ঠোঁট থেকে এক চিলতে হাসি মুছে দিয়ে বলল, তোমাকে শেখাতে হবে হামিংবার্ড, তুমি এখন শুধু আমার। জ্যাসপার ধীরে ধীরে বক্স খুলে বরফের টুকরো হাতে নিল। তার চোখে তখন এক গভীর রহস্যময় দৃষ্টি। ফিওনা আতঙ্কিত হলেও নিরুপায়, সে অসহায়ভাবে তাকিয়ে রইল। তার নাভি শীতল স্পর্শের জন্যে প্রস্তুত নয়। জ্যাসপার বরফের প্রথম টুকরোটি ফিওনার নাভির উপর রাখতেই শীতলতার প্রবল ধাক্কায় ফিওনার শরীর কেঁপে উঠল। তার চোখ বন্ধ হয়ে গেল, ঠোঁট শক্ত করে চেপে ধরল যেন নিজেকে কোনোভাবে সামলাতে পারে। তবুও তার মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতে লাগলো। সেই শব্দে ছিল ব্যথা, লজ্জা এবং কিছুটা মৃদু আকর্ষণ। বরফ গলতে শুরু করলো, ফিওনার কোমল ত্বকের উপর ঠান্ডা জল বয়ে যেতে লাগলো। তার প্রতিটি কাঁপন যেন জ্যাসপারের মনোযোগ আরো তীব্র করে তুলল। তোমার প্রতিক্রিয়া বড়ই অনন্য হামিংবার্ড। জ্যাসপার মৃদু স্বরে বলল, তার কণ্ঠে শীতল রোম্যান্টিকতার ছোঁয়া। সে ধীরে ধীরে সোফায় গিয়ে বসে পড়ল, তার চোখ ফিওনার প্রতিটি প্রতিক্রিয়ায় নিবদ্ধ। তুমি জানো না তোমার এই সংবেদনশীলতাই তোমাকে আমার কাছে আরো আকর্ষণীয় করে তুলছে। তার গলায় ছিল এক ধরনের গোপন শক্তি যা ফিওনাকে আরো অস্থির করে তুলল। ফিওনা ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার মনের ভেতর অন্য এক অনুভূতি তাকে আচ্ছন্ন করছিল। জ্যাসপার বরফের টুকরোটি নিচের ঠোঁটে ধরে ফিওনার দিকে ঝুঁকে এলো। ফিওনার শীতল নিঃশ্বাসে এক প্রকার হতবিহ্বলতা স্পষ্ট হলেও তার চোখে অদ্ভুত এক মুগ্ধতার ছাপ ফুটে উঠছিল। জ্যাসপার ধীরে ধীরে তার ঠোঁট, যার ভেতরে বরফ ছিল, ফিওনার নাভির ওপরে নামিয়ে আনলো। ঠান্ডা বরফের শীতলতা আর জ্যাসপারের গরম নিঃশ্বাস একসঙ্গে মিশে ফিওনার ত্বকে বিদ্যুৎ ঝলকের মতো ছড়িয়ে পড়ল। ফিওনার শরীর হালকা কেঁপে উঠল, কিন্তু তার হাত বাঁধা থাকায় সে নড়তে পারছিল না। জ্যাসপার তার ঠোঁট দিয়ে বরফের টুকরোটি ধীরে ধীরে ফিওনার নাভির চারপাশে বোলাতে থাকলো।
যেন প্রতিটি স্পর্শে আরো গভীর কোনো অনুভূতির আমন্ত্রণ জানাচ্ছিল। তারপর সে বরফটিকে ঠোঁট দিয়েই ফিওনার নাভি থেকে পেটের মাঝখানে নামিয়ে আনলো, যেখানে ঠান্ডার স্পর্শ আরো প্রখরভাবে ছড়িয়ে পড়ল। তারপর একই ধীর স্থিরতায় জ্যাসপার বরফের টুকরোটি তার পায়ের উঁচু দিকে থায়ের ওপরে বোলাতে থাকলো। তার প্রতিটি স্পর্শে ফিওনার শরীর যেন শীতলতার মাঝে গলে যাচ্ছিল। ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল, তার ভেতরে যেন শীতলতা আর উত্তাপের এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। জ্যাসপার এক মুহূর্ত থেমে ফিসফিস করে বলল, তোমার মতো নাজুক মানুষ শীতেও গলে যায় হামিংবার্ড, কিন্তু আমি কি বরফ দিয়ে তোমাকে আরো শক্ত করে তুলবো নাকি গলিয়ে দেব? তোমার নাজুক শরীর থেকে এমন স্বাদ আমি কখনো ভুলতে পারবো না হামিংবার্ড। তার কণ্ঠে ছিল এক গভীর রহস্যময় মায়া, যা ফিওনাকে আরো গভীরে টেনে দিচ্ছিল। ফিওনার নাভিতে জমে থাকা ঠান্ডা পানির বিন্দুগুলো ধীরে ধীরে গলে যাচ্ছিল। প্রতিটি বিন্দু তার ত্বকে এক নতুন শীতল অনুভূতি ছড়িয়ে দিচ্ছিল। ফিওনার শরীর কাঁপছিল আর তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, যেন সেই শীতলতা তাকে আরো গভীরভাবে আক্রান্ত করছে। জ্যাসপার তার গভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ফিওনার দিকে ঝুঁকল। তার ঠোঁটে একটি রহস্যময় হাসি ফুটে উঠল, আর সে আলতো করে ফিওনার নাভিতে জমে থাকা ঠান্ডা পানির বিন্দুগুলো একে একে নিচের ঠোঁট দিয়ে শুষে নিতে শুরু করলেন। প্রতিটি স্পর্শে ফিওনার শরীরে এক অদ্ভুত উষ্ণতার ঢেউ ছড়িয়ে পড়ছিল, যা তার স্নায়ুকে তাড়িত করছিল। ফিওনা মনে মনে চেষ্টা করছিল তার প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে, কিন্তু তার দেহের প্রতিটি অংশ যেন তার সাথে বিশ্বাসঘাতকতা করছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো যেন তার কণ্ঠে আটকে যাচ্ছিল। জ্যাসপার যখন তার ঠোঁট সরিয়ে নিল, তখন তার শরীরের গভীরে এক অসাধারণ অনুভূতির ঝলক অনুভব হলো। জ্যাসপার মৃদু স্বরে বলল, তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা ফিওনাকে আরো অসহায় ও সংবেদনশীল করে তুলছিল। জ্যাসপার আর ধৈর্য রাখতে পারল না। তার চোখে ছিল এক ধরনের নেশা, যা তাকে সম্পূর্ণরূপে ফিওনার প্রতি আচ্ছন্ন করে রেখেছিল। এক ঝটকায় শরীর থেকে জামাকাপড়গুলো খুলে ফেলে দিল ফ্লোরে। ফিওনা লজ্জা ও বিস্ময়ে তার দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করলো, কিন্তু বাধা থাকায় তার কোনো উপায় ছিল না। তার শরীরের ওপর জ্যাসপারের দৃষ্টির প্রভাব যেন আগুনের মতো পোড়াচ্ছিল। এক অদ্ভুত উন্মাদনায় তাকে যেন পাগল করে দিচ্ছিল। জ্যাসপার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তার নেশালো চোখ দিয়ে ফিওনার পুরো শরীর পর্যবেক্ষণ করলো। তার দৃষ্টি ছিল গভীর এবং তীব্র, যেন প্রতিটি খুঁটিনাটি সে মনে ধারণ করতে চাইছিল। ফিওনার নিখুঁত ত্বক, কোমল বক্রতা এবং সৌন্দর্যের প্রতিটি অংশ তাকে এক জাদুকরী অভিজ্ঞান দিচ্ছিল, যেন সে এক ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছে। মৃদু স্বরে যেন নিজেকেই বলল, কিভাবে সম্ভব এতটা নিখুঁত হওয়া? তোমার প্রতিটি অংশ যেন আমার জন্যই তৈরি হয়েছে। তার হাত ধীরে ধীরে ফিওনার দিকে এগোলো, কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলে নিল। তার ঠোঁটে এক ঝলক হাসি ফুটে উঠল, আর মনে মনে ভাবল, ফিওনার শরীর তখন উত্তেজনা ও অস্বস্তিতে কাঁপছিল, কিন্তু জ্যাসপারের উপস্থিতি তাকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে রেখেছিল, যেন এই স্বপ্নের ভিলায় ভেসে চলেছে। ফিওনার নিঃশ্বাস জড়ো হচ্ছিল, তার হৃদয় বেগে ধুকপুক করছিল। জ্যাসপার তার দিকে এগিয়ে আসতে থাকলো, যেন সবকিছু ছাপিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসবে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে মিষ্টি হাসি দিয়ে বলল, তার কণ্ঠে ছিল এক মৃদু ও আকর্ষণীয় লাইন, যা ফিওনার মনে এক অদ্ভুত উত্তেজনা ও নৈকট্য বয়ে নিয়ে এলো। সেই মুহূর্তেই জ্যাসপার ফিওনার ঠোঁটে অল্প একটু মধু ঢেলে দিল, প্রায় 2-3 ফোঁটা। তারপর ধীরে ধীরে নিজের জিভ দিয়ে লেহন করতে লাগলো। ঠোঁটের ওপর জমে থাকা মধু খেতে শুরু করলো। ফিওনার অনুভূতি ছিল অবর্ণনীয়। মধুর মিষ্টতা আর জ্যাসপারের ঠোঁটের কোমল স্পর্শে তার দেহে যেন এক নতুন অগ্নিকুণ্ড জ্বলে উঠছিল। সে নড়াচড়া করতে পারছিল না, কিন্তু তার হৃদয়ে এক ধরনের স্বতঃস্ফূর্ত আনন্দ জেগে উঠছিল। তার শরীরের প্রতিটি স্নায়ু যেন জ্যাসপারের স্পর্শে সাড়া দিচ্ছিল।
দিচ্ছিল। জ্যাসপার তার কাজ আরো ধীরে করতে লাগলো। প্রতিটি লেখনের সময় সে ফিওনার চোখের দিকে তাকিয়েছিল, যেন তার প্রতিক্রিয়া উপলব্ধি করতে চাইছে। ফিওনার চোখে এক ধরনের নৈপত্য প্রকাশ পেয়েছিল। সে নিজেকে সম্পূর্ণভাবে জ্যাসপারের কাছে সমর্পণ করতে চাইছিল। জ্যাসপার এবার ফিওনার ঠোঁটের ওপর আছড়ে পড়ল। তার ঠোঁটজোড়া একেবারে নিজের মুখের ভেতর নিয়ে চুম্বন করতে লাগলো। ফিওনার কোমল ঠোঁটের স্বাদ যেন জ্যাসপারের সমস্ত অনুভূতিকে উদ্দীপিত করে তুলেছিল, যেন তার মধ্যে একটি অবর্ণনীয় আগুন জ্বলতে শুরু করেছে। ফিওনার ঠোঁটের স্পর্শে জ্যাসপার পাগলের মতো তাকে শুষে নিতে লাগলো, যেন তার সৌন্দর্যের গভীরতা থেকে সমস্ত আনন্দ আহরণ করতে চাইছে। এক এক করে ফিওনার শরীরের প্রতিটি রন্ধ্রে একটি নতুন অনুভূতি ছড়িয়ে পড়ছিল, যা তাকে পুরোপুরি অবশ করে দিচ্ছিল। ফিওনার ঠোঁটের কোমলতা, সেই গাঢ়তা, সব কিছুই জ্যাসপারের জন্যে যেন এক নেশার মতো ছিল। জ্যাসপার উপলব্ধি করলো ফিওনাও তাকে ছুঁতে চাইছে। তার চোখে যে উন্মাদনা ছিল এবং শরীরের অঙ্গভঙ্গি, সব কিছুই সে কথা বলছিল। তাই সে একটি কাটার দিয়ে একটানে জিভটাই খুলে দিল। ফিওনার হাতের বাঁধন মুক্ত হতেই সে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে একটি উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। এখন সে স্বাধীন, এখন তার নিজের ইচ্ছের উপর তার অধিকার। সে দ্রুত জ্যাসপারের দিকে হাত বাড়িয়ে দিল। ফিওনার হাত জ্যাসপারের ঘাড়ে গিয়ে থেমে গেল। জ্যাসপার ফিওনার হাতের স্পর্শে যেন আরো বেশি উজ্জীবিত হয়ে উঠল। তার হৃদয়ে রক্তের প্রবাহ দ্রুত হয়ে উঠল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার গলা থেকে শুরু করে কোমল চুমু দিতে দিতে নিচে নামছিল। তার ঠোঁটের স্পর্শে যেন এক জাদুর মতো কাজ করছিল, যা ফিওনার শরীরে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে দিচ্ছিল। যখন জ্যাসপার তার ঠোঁটগুলো নাভির দিকে নিয়ে আসছিল, তখন ফিওনার হৃৎপিণ্ডের ধড়পড় তীব্র হয়ে উঠছিল। প্রতিটি চুম্বন তার ভিতরকার উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছিল। জ্যাসপার যখন তার কোমল ত্বকের স্পর্শের সাথে সাথে কামড় দিতে শুরু করলো, তখন ফিওনার শরীর যেন উষ্ণতায় ঢেউয়ে ভেসে যাচ্ছিল। জ্যাসপারের ঠোঁট এবং দন্ত ফিওনার ত্বকে আলতোভাবে কামড় দিচ্ছিল, যেন সে তার শরীরের প্রতিটি অংশে একটি স্মৃতি ফেলে রাখতে চাচ্ছে। ফিওনা অনুভব করছিল জ্যাসপারের প্রতিটি কামড় যেন তাকে আরো গভীরভাবে প্রবাহিত করছে, এবং সে নিজের অজান্তেই তার দিকে আকৃষ্ট হচ্ছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু এই অনুভূতি যেন এক অদ্ভুত সুখের আবেশ সৃষ্টি করছিল। ফিওনার চোখে উন্মাদনা এবং আকাঙ্ক্ষার এক গভীর প্রকাশ ছিল। সে পুরোপুরি জ্যাসপারের প্রেমে সমর্পিত হতে চাইছিল। জ্যাসপার ফিওনাকে এক ঝটকায় ধরে ঘুমিয়ে নিজের ওপর তুলে নিল, যেন তারা এক নতুন উচ্চতায় পৌঁছিয়েছে। ফিওনা এখন তার কোমল শরীরের ওপর বসে আছে, আর এই অবস্থায় তার চোখে উন্মাদনার এক নতুন রূপ ফুটে উঠছিল। জ্যাসপার তার পিঠে মৃদু হাতের বিচরণ শুরু করলো, যেন তার স্পর্শের মাধ্যমে ফিওনার শরীরের প্রতিটি কোণে আগুন জ্বালাতে চাইছে। ফিওনার শরীরের পাকগুলো যেন তার স্পর্শে সাড়া দিচ্ছিল। প্রতিটি ছোঁয়া যেন এক নতুন শিহরণ সৃষ্টি করছিল। যখন জ্যাসপার তার ঠোঁট দিয়ে ফিওনার গলায় চুম্বন করতে লাগলো, তখন ফিওনা এক আনন্দময় শিহরণ অনুভব করলো, যা তার মন ও দেহকে অদ্ভুতভাবে জড়িয়ে ধরেছিল। জ্যাসপারের হাত ধীরে ধীরে ফিওনার বুকে চলে গেল। সেই নরম জায়গায় তার হাতের স্পর্শ যেন বিদ্যুতের মতো কাজ করছিল। ফিওনা এক লাফে শিহরণে কেঁপে উঠল। তার হৃৎপিণ্ডের ধড়পড় বেড়ে গেল, যেন প্রেমের এই আবেগের প্রলয় থেকে মুক্তি চাইছে। জ্যাসপার তার শরীরের প্রতিটি কোণায় আরো গভীরভাবে প্রবেশ করতে লাগলো, যেন সে ফিওনার সমস্ত অনুভূতি এবং প্রেমকে একত্রিত করতে চাইছে। জ্যাসপার এক টানা ফিওনার সারা বুকে হাতের বিচরণ করতে লাগলো। তার স্পর্শে ফিওনার মুখ থেকে এক মৃদু চিৎকার বেরিয়ে এলো, যেন মুহূর্তটি তাকে অন্য জগতে নিয়ে যাচ্ছে। ফিওনা পেছন থেকে হেলে গেল, আর তার পেট চলে আসে জ্যাসপারের মুখের কাছে। জ্যাসপার তখন তার জিভ দিয়ে নাভির চারিপাশে এক লহরী স্পর্শ তৈরি করে, যা ফিওনার শরীরে শিহরণ সৃষ্টি করলো। তার হৃদয়ের গতি দ্রুত হয়ে উঠল, আর সে নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলল।
জ্যাসপার মিটিংয়ে সুতো নিয়ে ফিওনার মুখ শক্ত করে বেঁধে দিল। ফিওনা অসহায়ভাবে তাকিয়ে থাকলো। তার চোখে বিস্ময় আর একরকম অস্বস্তির ছাপ ফুটে উঠল। সুতোটা এমনভাবে বাঁধা ছিল যে তার ঠোঁটের নড়াচড়া প্রায় অসম্ভব হয়ে পড়ল, আর শ্বাস নিতে গিয়ে তার বুক ধীরে ধীরে ওঠানামা করতে লাগলো। জ্যাসপার আর অপেক্ষা না করে ফিওনার ভেতরে ধীরে ধীরে আরো গভীরে নিজেকে প্রবেশ করালো। ফিওনা চিৎকার করতে পারল না, তবে মুখ দিয়ে হালকা গোঙানির আওয়াজ আসতে লাগলো আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ধীরে ধীরে ফিওনা শান্ত হয়ে এলো। তার ব্যথা যেন রূপান্তরিত হলো এক নতুন অনুভূতিতে। তার ঠোঁটের কোণ থেকে নিঃশব্দে বেরিয়ে আসতে লাগলো গভীর শ্বাসের মৃদু শব্দ, আর চোখে যেন এক অপার্থিব আবেশ খেলা করছিল। জ্যাসপার তার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল, যেন প্রতিটি মুহূর্তেই তাকে অচেনা এক সুখের ভুবনে ভাসিয়ে নিয়ে চলেছে। ফিওনার মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট সুখের গোঙানির শব্দ, তবে এই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। 1 ঘন্টা পেরিয়ে গেলেও জ্যাসপারের থামার কোনো লক্ষণ ছিল না। ফিওনার শরীরে আবারও ক্লান্তি আর ব্যথার ঢেউ বইতে শুরু করলো। সে অস্থির হয়ে উঠল। ব্যথায় তার ঠোঁট থেকে মৃদু আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো। তার দেহের শক্তি যেন ক্ষীণ হয়ে পড়ছিল, আর চোখে একরকম অসহায়তার ছায়া ফেলছিল। রাতের নিঃশব্দে চাঁদের আলো মাউন্টেন গ্লাস হাউসের দেওয়াল বেয়ে গলে পড়ছিল। ভোরের প্রথম আলো এসে পৌঁছতেই জ্যাসপারের ঘুম ভাঙল। তার হাত তখনও ফিওনার কোমল শরীর ঘিরে ছিল, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগলো। ফিওনার নিঃশ্বাস ভারী আর তার গাল জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত। ফিওনা? জ্যাসপার গলার স্বর নামিয়ে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। তার তীক্ষ্ণ চোখ ফিওনার দিকেই আটকে গেল। মুখের রং ফ্যাকাশে, ঠোঁটের কোণ ফেটে গিয়েছে। এমন নিস্তেজ রূপ আগে কখনো দেখেনি সে। যেন মুহূর্তেই তার হৃদয়ের ভেতর কোথাও একটা শূন্যতা নেমে এলো। জ্যাসপার হাত বাড়িয়ে ফিওনার কপাল স্পর্শ করলো। তীব্র তাপমাত্রায় তার নিচের হাতি পুড়ে যাবার উপক্রম। জ্বর? এমন তীব্র জ্বর? ভ্রু কুঁচকে উঠল তার। ফিওনা, চোখ খুলো। একের পর এক ডাক দিলেও ফিওনার নিথর দেহে কোনো সাড়া নেই। এক মুহূর্তের জন্য জ্যাসপারের বুকের ভিতর কেমন একটা ব্যথা অনুভব হলো। কাল রাতের সবকিছু তার মনে পড়ে গেল। সে বুঝলো তার অপ্রতিরোধ্য উন্মাদনা হয়তো ফিওনাকে এমন অবস্থায় নিয়ে এসেছে তার নিজের শক্তি যে কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেটাই ভুলে গিয়েছিল সে। এটা আমার দোষ। গভীর কণ্ঠে নিজেকেই বলল জ্যাসপার। তার চোয়াল শক্ত হয়ে গেল। চোখের মধ্যে অপরাধ বোধের অন্ধকার ছায়া নেমে এলো। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। কোনো সময় নষ্ট করা যাবে না। ফিওনাকে এমন অবস্থায় ফেলে রাখা অসম্ভব। দ্রুত একটি তোয়ালে পানিতে ভিজিয়ে নিয়ে ফিওনার শরীর মুছিয়ে দিতে লাগলো সে। তার সোনালি চুলগুলো ভেজা তোয়ালের আড়ালে ছড়িয়ে পড়েছে, আর কপালের চারিপাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পোশাক বদলে তাকে নরম কম্বলে নিচে শুইয়ে দিয়ে জ্যাসপার নিজেই ফিওনার উষ্ণ হাত বাড়ায়। ভেতরটা কেঁপে উঠল তার। আমি তোমাকে সুস্থ করব, হামিংবার্ড। মৃদু কণ্ঠে প্রতিশ্রুতি দিল সে। সমস্ত গ্লাস হাউসে যেন দ্রুত খবর ছড়িয়ে পড়ল ফিওনা অসুস্থ। থারিনিয়াস প্রথমেই পরিস্থিতি বোঝার জন্য ছুটে এলো। প্রিন্স, আমি মেডিসিন আনার ব্যবস্থা করছি, কিন্তু তার অবস্থা খারাপ দেখাচ্ছে। এখানকার কোনো ওষুধ ওকে সুস্থ করতে পারবে না। জ্যাসপার কড়া গলায় বলল। ডক্টর আগ্নিশকে খবর দাও, বলো তাকে এই মুহূর্তে পৃথিবীতে আসতে হবে। থারিনিয়াস ভ্রু কুঁচকে বলল। কিন্তু প্রিন্স, ডক্টর আগ্নেস তো ড্রাগনদের চিকিৎসক। মানব কন্যার জন্য তার কি বা করার আছে? জ্যাসপার চোখ তুলে থারিনিয়াসের দিকে তাকালো। সেই দৃষ্টি যেন বিদ্যুতের মতো জ্বলজ্বল করছিল। তোমার কি মনে হয় আমি ডক্টর আগ্নিশ সম্পর্কে জানি না? তিনি শুধু ড্রাগন চিকিৎসক নন, মানব চিকিৎসারও তার জ্ঞান অসামান্য। থারিনিয়াস কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সিলভা আর আলিসা এসে উপস্থিত হয়। প্রিন্স? আলিসা হঠাৎ বলে উঠল, তার গলায় ঈর্ষার আভাস স্পষ্ট। সামান্য একটি মানব কন্যার জন্য এত অস্থির হওয়ার কি উচিত? ডক্টর অগ্নিশ্বরকে আনতে গেলে সময় আর শক্তি দুটোই নষ্ট হবে। জ্যাসপার তৎক্ষণাৎ অ্যালিসার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা অ্যালিসার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। তার কণ্ঠের শক্তি যেন বজ্রের মতো গম্ভীর হয়ে উঠল। ফিওনা সামান্য নয় অ্যালিসা, সে আমার কাছে গুরুত্বপূর্ণ।
আর আমি যা বলেছি সেটা করাই হবে। অ্যালিসা চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ আগে পর্যন্ত তার আত্মবিশ্বাস ছিল দৃঢ়, কিন্তু জ্যাসপারের সেই এক দৃষ্টিতে সমস্ত ইচ্ছা শক্তি যেন ভেঙে পড়ল। অন্যদের নির্দেশ দিয়ে জ্যাসপার একাই ফিওনার পাশে বসে পড়ল। তার চোখে আর সেই কঠোরতা নেই, বরং এক অদ্ভুত নরম আলো ছড়িয়ে পড়ছে। সে ফিওনার হাত নিজের হাতে তুলে নিল। তোমাকে সুস্থ হতেই হবে। মৃদু কণ্ঠে বলল জ্যাসপার। তার কণ্ঠে প্রতিটি শব্দে দায়িত্ব, অপরাধ বোধ আর আবেগের মিশ্রণ। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না ফিওনা। গ্লাস হাউসের বাইরের বাতাসে তখনও সূর্যের আলো ফুটে উঠছিল, কিন্তু ভেতরের পরিবেশ ভারী। জ্যাসপার জানতো এই যুদ্ধ তার নিজের সাথেই। ফিওনাকে সুস্থ করার জন্য সে শেষ পর্যন্ত যা প্রয়োজন তাই করবে। ডক্টর আগ্নেসের সোনালী রঙের ড্রাগন অবয়ব মাউন্টেন গ্লাস হাউসের শীতল বাতাসে চলচল করতে থাকে। তার দীর্ঘ টানা হালকা আওয়াজে কাচের ঘরের দেওয়াল ছুঁয়ে যায়। শক্তিশালী অথচ শীতল চোখে তিনি চারপাশ পরখ করে দ্রুত মানবীটিকে দেখার জন্যে জ্যাসপারের নির্দেশ অনুসরণ করেন। জ্যাসপার হাত দিয়ে ইঙ্গিত করে বলল, ওর চিকিৎসা করতে হবে আগ্নেস, সময় কম। ডক্টর আগ্নেস তখন ফিওনার দিকে তাকিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে গেলেন। তার গাঢ় সোনালী চোখে অবিশ্বাসের ঝিলিক। একজন সাধারণ মানবী, তিনি নিজের মনে বিড়বিড় করলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তার বিজ্ঞানমনা মন এই চিন্তা ছেড়ে ফেলে ফিওনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করলো। তার চোখে জলজল করতে থাকা উজ্জ্বল অবয়ব এক ঝলক আলো ছড়িয়ে দিল। ডক্টর আগ্নেস দ্রুত তার বিশেষ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি খুলে নিলেন। তার সোনালী ড্রাগন চোখগুলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছিল, যেন কোনো অজানা শক্তির উৎস তিনি সক্রিয় করতে চলেছেন। অ্যাস্ট্রোবায়োটিক স্ক্যানার নামের একটি আধুনিক ডিভাইস তিনি প্রথমে ফিওনার হৃৎপিণ্ডের দিকে স্থাপন করলেন। এটি একটি ড্রাগনদের তৈরি অতি উন্নত হোলোগ্রাফিক মেশিন, যা কোষের গভীর স্তর থেকে ডিএনএ পর্যন্ত সমস্ত কিছুর নিখুঁত চিত্র তুলে আনতে পারে। যন্ত্রটি ফিওনার দেহের উপরে ভাসতে থাকা আলোক রশ্মি তৈরি করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই একদম পরিষ্কার হলোগ্রাম তৈরি হলো। ফিওনার রক্তনালী, টিস্যু এবং কোষের ভিতরে ড্রাগন স্পার্মের সক্রিয় কণাগুলো আলোকিত হয়ে ফুটে উঠল। ডক্টর আগ্নেস চোখ ছোট ছোট করে স্ক্যানের ফলাফল বিশ্লেষণ করলেন। তিনি বিড়বিড় করে বললেন, এটা অবিশ্বাস্য। মানব কোষের সাথে ড্রাগন ডিএনএর সংমিশ্রণ। কোষ বিভাজন এত দ্রুত কিভাবে হচ্ছে? পরবর্তী পদক্ষেপে তিনি ডিএনএ অ্যানালাইজার যন্ত্রটি বের করলেন। যন্ত্রটি দেখতে ছিল ছোট একটি 3D স্ফটিকের মতো, যার গায়ে অসংখ্য ন্যানো লেজার প্রবাহিত হচ্ছে। এটি ফিওনার শরীর থেকে এক ফোঁটা রক্ত সংগ্রহণ করলো এবং তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ শুরু করলো। যন্ত্রের ফলাফল তাকে হতবাক করে দিল। স্ক্রিনে ফুটে উঠল ড্রাগন স্পার্মের বায়োকেমিক্যালস দ্বারা কোষের পুনর্গঠন শুরু হয়েছে। মানব কোষের প্রাকৃতিক জেনেটিক কোড পরিবর্তিত হচ্ছে। ডক্টর আগ্নেস দ্রুত লেজার স্ক্যানারটি ফিওনার ঘাড় এবং বুকের অংশে চালিয়ে দেখলেন। সেখানে এক অদ্ভুত তাপমাত্রা বৃদ্ধি এবং বায়োকেমিক্যাল রিঅ্যাক্টিভিটি শনাক্ত হলো। তিনি গম্ভীর হয়ে পড়লেন এবং মনে মনে হিসাব করলেন। ডক্টর আগ্নেস ধীরে ধীরে তার বিশাল পরীক্ষাগুলো শেষ করলেন। ফিওনার নিস্তেজ শরীর থেকে এক ফোঁটা রক্ত, হৃদস্পন্দনের কম্পন এবং কোষের গভীরে চলা অদ্ভুত জৈব প্রক্রিয়া তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল। তিনি থমকে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য তার সোনালী চোখ বিস্ময়ে জ্বলে উঠল। অবশেষে তিনি মাথা তুলে জ্যাসপারের দিকে তাকালেন, কণ্ঠে এক ধরনের চরম বিস্ময় আর শঙ্কা। জ্যাসপার চুপচাপ দাঁড়িয়েছিল ফিওনার শিয়রের পাশে। ডক্টর আগ্নেস এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অবশেষে ডক্টর আগ্নেস গভীর শ্বাস নিয়ে মুখ তুলে জ্যাসপারের দিকে তাকালেন। তার মুখ কণ্ঠে ভারী গাম্ভীর্য। প্রিন্স অরিজিন, এটা বোঝা যাচ্ছে যে তোমার লাভ ফাংশনালিটি অ্যাক্টিভ হয়েছে। জ্যাসপার কিছুটা বিরক্ত স্বরে বলল, এটা আমি জানি আগ্নেস। ফিওনাকে নিয়ে কি হচ্ছে সেটা বলো। এটা মানবীর শরীরে ড্রাগনের স্পাম শনাক্ত হয়েছে। ডক্টর চিৎকার করে বললেন, এটা কি তোমার কাজ? তুমি ওর সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়িয়েছো? জ্যাসপার একটু নড়ে চড়ে দাঁড়ালো, কিন্তু তার চেহারা শান্ত, যেন এই প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল। ধীরে ধীরে মাথা নত করে বলল, হ্যাঁ,
ডক্টর আগ্নিস হতবাক হয়ে গেলেন। কয়েক মুহূর্ত তিনি চুপ করে তাকিয়ে রইলেন, তারপর কঠিন গলায় বললেন, কিন্তু কেন? কে এই মেয়ে? কে হয় সে তোমার? জ্যাসপার এবার ফিওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখে এক অদ্ভুত কোমলতা আর দৃঢ়তা ফুটে উঠল। খুব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, ও আমার ভালোবাসা। ডক্টর আগ্নিস বিস্ময়ে এক পা পিছিয়ে গেলেন। তার মতো অভিজ্ঞ ড্রাগন বিজ্ঞানীও এমন কথা কোনো দিন শোনেননি। তিনি হতভম্ব কণ্ঠে বললেন, একজন ড্রাগন প্রিন্স, যে শুধু এলড্রো রাজ্যের নয়, গোটা ভেনাসের উত্তরাধিকারী, সে কিনা মানবীর প্রেমে পড়েছে। এটা তুমি কি করলে জেসপার? কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ডক্টর আগ্নিস এক দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে উদ্বেগ ঝলসে উঠল। তুমি কি জানো এই ব্যাপার যদি তোমার পিতার কাছে পৌঁছায় কি হবে? ড্রাগন রাজ্যে এ প্রেমের মূল্য খুবই ভয়ানক। তোমার এই সম্পর্ক গোটা ভেনাসকে সংকটে ফেলতে পারে। জ্যাসপার এবার মুখ তুলে কঠিন কণ্ঠে বলল, তাই বলে কি ভালোবাসাকে অস্বীকার করব? আমি জানি কি ভুল করেছি, কিন্তু ও আমার। আমি তাকে রক্ষা করব, আমার জীবন দিয়ে হলেও। ডক্টর আগ্নিস হতাশ চোখে জ্যাসপারের দিকে তাকালেন। তিনি মনে মনে জানতেন এই ভালোবাসার পরিণতি খুব জটিল হতে চলেছে। ধীরে ধীরে বললেন, তুমি ভালোবাসা বলতে যা বুঝেছো তার মূল্য হয়তো তোমার পিতার রাজ্যের চেয়েও বেশি। কিন্তু মনে রেখো জেসপার, তোমার ভুলের শাস্তি তোমার নয়, হয়তো এই মেয়েটাকেই পেতে হবে। ঘরের ভিতর নীরবতা নেমে এলো। ফিওনার নিঃশ্বাসের মৃদু শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। ডক্টর আগ্নিস ফিওনার দিকে তাকিয়ে বললেন, এখন যা হোক না কেন, তাকে বাঁচানোর জন্য যা করা প্রয়োজন সেটা করতে হবে। আমি চেষ্টা করব, কিন্তু তোমার উচিত ওর থেকে দূরে থাকা। তোমার শক্তি ওর মানব শরীরের জন্য ধ্বংসাত্মক হতে পারে। জ্যাসপার কিছু বলল না, শুধু ফিওনার হাতটা আলতো করে ধরল, যেন নিজের ভালোবাসার প্রতিশ্রুতি আবারও তার নিঃশব্দে জানিয়ে দিল। তিনি যন্ত্রের ফলাফলের দিকে ইঙ্গিত করে ব্যথা অনুভব করতে শুরু করলেন। তোমার স্পাম, ড্রাগনের স্পাম মানব শরীরের সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রথমত ড্রাগনদের কোষে যে প্লাজমেটিক এনার্জি থাকে সেটা মানব কোষের সঙ্গে মিলিত হওয়ার পর একটা বিরাট জৈবিক সম্পর্ক তৈরি করেছে। এই সংঘর্ষের ফলে ফিওনার কোষ বিভাজন দ্রুত হয়ে যাচ্ছে। এমনকি কিছু কোষ মিউটেটও করেছে। জ্যাসপার একপাশে দাঁড়িয়ে ফিওনার দিকে উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। জ্যাসপার ভ্রুকুচকে বলল, তাহলে তার শরীরে কি ধরনের পরিবর্তন হচ্ছে? ডক্টর আগ্নিস গভীর গলায় বললেন, মেয়েটির শরীরে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ড্রাগন এনজাইমস। তোমার স্পামে থাকা বিশেষ প্রোটিনসমূহ তার দেহের প্রতিরোধ ক্ষমতাকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করেছে। তার ইমিউন সিস্টেম তোমার ডিএনএকে বহিরাগত শত্রু হিসেবে চিনে ফেলেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে। এটা খুবই বিপজ্জনক, কারণ তার শরীর নিজেই তার কোষ ধ্বংস করতে পারে। ডক্টর আবার বললেন, এটা এক ধরনের জেনেটিক শক। জ্যাসপারের মুখ ক্রমশ কঠিন হয়ে উঠছে। সে ধীর গলায় বললেন, আর কি হয়েছে? ডক্টর আগ্নিস এবার আরেকটি স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, সবচেয়ে গুরুতর বিষয় হলো তার মস্তিষ্কে নিউরাল সিগন্যালের পরিবর্তন। সাধারণ মানুষের স্নায়ু সংকেতের যে সীমাবদ্ধতা থাকে তা ভেঙে যাচ্ছে। তার স্নায়ুতন্ত্রে ড্রাগন ইনফ্লুয়েন্সড এনার্জি ফ্লো তৈরি হয়েছে। এটা তার অনুভূতি এবং চিন্তার জগতের এক নতুন স্তর তৈরি করতে পারে। কিন্তু এক্ষেত্রে তার দেহ এতে মানিয়ে নিতে পারছে না। তীব্র ক্লান্তি, জ্বর এবং অজ্ঞান হয়ে যাওয়ার সবই এর ফল। জ্যাসপার এগিয়ে গিয়ে ডক্টরের সামনে দাঁড়িয়ে বলল, তাহলে তার জীবন ঝুঁকির মধ্যে আছে? ডক্টর আগ্নিস গম্ভীর মুখে বললেন, এখনই নয়, তবে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। যদি এই সংঘর্ষ চলতে থাকে একসময় তার শরীর অক্ষম হয়ে পড়বে। তোমার স্পামের প্রভাব এতটাই শক্তিশালী যে মানব দেহের জন্য তা সহ্য করা কঠিন।
কিছুক্ষণ নিরাপত্তা নেমে আসে। ফিওনা তখনও ঘুমিয়ে আছে। তার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে জ্যাসপারের চোখে অপরাধ বোধের ছায়া খেলে যায়। ডক্টর আগনিস এবার বায়ো স্ট্রিম ডিভাইস চালু করলেন, যা ফিওনার শারীরিক শক্তির স্তর মাপতে পারে। স্ক্রিনে দেখা গেল তার প্রাণশক্তি ক্রমশ কমে যাচ্ছে এবং একটি বিশেষ অংশে ফুসফুস ও হৃৎপিণ্ডের সংযোগস্থলে অদ্ভুত শক্তির প্রবাহ তৈরি হয়েছে। তিনি আশঙ্কাজনক গলায় বললেন, তোমার লাভ ফাংশনাল অ্যাক্টিভেশনের কারণে তার শরীরে ড্রাগোনিয়ান লাভ এনজাইম সক্রিয় হয়েছে। এই এনজাইম তাকে বাঁচিয়ে রাখছে, কিন্তু খুব দ্রুত তার কোষ ক্ষয় হয়ে যাবে। ডক্টর আগনিস হালকা গলায় বললেন, এখন বুঝতে পারছো ভালোবাসা কতটা বিপজ্জনক? মানবী কখনোই ড্রাগনের শক্তিকে পুরোপুরি ধারণ করতে পারবে না। এই মেয়েটিকে রক্ষা করতে হলে তোমাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আমি তোমার সাথে আছি, কিন্তু মনে রেখো এই সম্পর্ক শুধু তার জন্য নয়, তোমার জন্যও ঝুঁকিপূর্ণ। জ্যাসপার ধীরে ধীরে বলল, আমি যা করব তার সবই তাকে রক্ষার জন্য। ডক্টর আগনিস তখন বললেন, আমাকে সময় দাও, আমি তার শরীরের সঙ্গে তোমার ডিএনএকে সামঞ্জস্যপূর্ণ করার একটা উপায় খুঁজে বের করব। কিন্তু ততদিন তাকে সাবধানে রাখতে হবে, একটুও ঝুঁকি নয়। জ্যাসপার তখন ডক্টরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। কিভাবে তাকে বাঁচানো যায়? ডক্টর আগনিস চিন্তা করে বললেন, তার শরীরে একটা প্রতিষেধক ইনজেকশন দিতে হবে। আমি ড্রাগনদের জেনেটিক ক্ষমতার কিছুটা স্মিত করতে পারি, যাতে তার কোষ বিভাজনের হার স্বাভাবিক হয়। তবে এই সমাধান সাময়িক। তাকে পুরোপুরি সুস্থ করতে চাইলে তোমার শক্তির নিয়ন্ত্রণে আনতে হবে জ্যাসপার। তিনি দ্রুত ড্রাকোনিয়ান নিউরোসিঙ্ক ইনজেকশন বের করে ফিওনার বাহুর শিরায় ইনজেকশন দিলেন। এরপর তিনি কিছু ট্যাবলেট রেখে বললেন, এই ওষুধ তাকে কয়েকদিন স্থিতিশীল রাখবে, কিন্তু মনে রাখো তোমার তার কাছ থেকে আপাতত দূরে থাকা প্রয়োজন। তার প্রাণই এখন গুরুত্বপূর্ণ। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার পাশে বসে পড়ল। তার বড় হাত ফিওনার নরম চুলের ওপর স্পর্শ করতেই ফিওনা যেন শান্ত হয়ে ঘুমিয়ে রইল। তার চোখের গভীর বিষণ্ণতা এক ঝলক ঝরে পড়ল। তিনি ফিসফিস করে বলল, আই এম সরি হামিংবার্ড, আমাকে মাফ করে দাও। আমি হয়তো বুঝতে পারিনি আমার অস্তিত্ব তোমার জন্য কতটা বিপজ্জনক, কিন্তু আমি আর কখনো তোমাকে স্পর্শ করব না। দূর থেকেই তোমাকে ভালোবাসবো, তোমার পাশে থেকেও তোমার থেকে দূরে থাকবো। তার কণ্ঠে একটা অদ্ভুত ব্যথা আর প্রতিজ্ঞা মিশেছিল, যেন নিজেকেই তিরস্কার করছে। ডক্টর আগনিস সামনের দিকে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, জাসপার, এখন বুঝতে পারছো তুমি কি করেছো? এই মেয়েটি একজন সাধারণ মানবী। ড্রাগনদের শক্তি কখনোই সাধারণ দেহে সহ্য হবে না। জ্যাসপার কোনো উত্তর দিল না। তার হাতের আঙ্গুলগুলো ফিওনার কপালের ওপর স্থির হয়ে রইল। ডক্টর আগনিস দীর্ঘশ্বাস ছাড়লেন। ভালোবাসা অনেক শক্তিশালী প্রিন্স জাসপার, কিন্তু কখনো কখনো ভালোবাসার জন্য ত্যাগ করতে হয়। সাবধানে পদক্ষেপ নিও। তোমার সিদ্ধান্ত যেন তোমার জাতির কিংবা এই মেয়েটির জীবনে বিপদ বয়ে আনে। জ্যাসপার চুপচাপ ডক্টরের কথা শুনল। তার দৃষ্টি আবার ফিরল ফিওনার দিকে। অচেতন ফিওনার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, তোমার জন্য আমি সব কিছু করবো হামিংবার্ড, এমনকি যদি নিজের অস্তিত্বের বিপদ ডেকে আনতে হয় তাও তোমাকে রক্ষা করব। ডক্টর আগনিস তখন উঠে দাঁড়ালেন এবং চুপচাপ ফিওনার দিকে একবার তাকিয়ে কক্ষ ত্যাগ করার প্রস্তুতি নিলেন। তার চোখে ছিল উদ্বেগ আর কৌতূহলের মিশ্রণ। একটা সাধারণ মানবিক কিভাবে ড্রাগনের হৃদয় এতটা গভীরে পৌঁছাতে পারে, এজন্য ইতিহাসের নতুন দিক উন্মোচন। ডক্টর আগনিস দরজার সামনে পৌঁছেই থেমে গেলেন। তার চিন্তামগ্ন চোখে কিছু একটা স্পষ্ট হলো। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন এবং আবার জ্যাসপারের দিকে ফিরে এসে বললেন, জাসপার, আরেকটা কথা। এই মেয়ের দেহে যে বায়োকেমিক্যাল পাওয়া গেছে সেটি কিভাবে সম্ভব? এই কেমিক্যাল শুধুমাত্র ড্রাগনদের মধ্যেই তৈরি হয়। স্পামের মাধ্যমে এটা কোনো মানবীয় শরীরে যাওয়ার কথা নয়। এটা তো জৈবিকভাবে অসম্ভব। জ্যাসপার গভীর নিঃশ্বাস ফেলল। তার চেহারায় কোনো চমক নেই, যেন সেই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল। ধীরে এবং স্থির স্বরে তিনি বলল, আমি জানি ডক্টর আগনিস, আমি জানি ফিওনার শরীরে বায়োকেমিক্যাল আছে। ডক্টর আগনিস বিস্মিত হয়ে বললেন, তাহলে তুমি কিভাবে জানলে এটা কখন থেকে? জ্যাসপার কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন অতীতের সেই মুহূর্তে ফিরে গেছেন। তারপর সে বলল, একদিন আমার শরীর হঠাৎ দুর্বল হয়ে পড়েছিল।
আমি অনুভব করেছিলাম যে আমার সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপর তার ঠোঁটের স্পর্শে আমি কিছু একটা পেলাম। আমি বুঝতে পারলাম ওর শরীর থেকে আমার মধ্যে এক ধরনের বায়োকেমিক্যাল প্রবেশ করেছে। সেটাই আমাকে সুস্থ করে তুলেছিল, এবং ওই মুহূর্তেই আমার লাভ ফাংশনালিটি, যেটা আমার মধ্যে কখনোই ছিল না, তা অ্যাক্টিভ হয়ে যায়। ডক্টর আগ্নেস স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। তিনি ধীরে ধীরে বললেন, এটা তো অসম্ভব আর অদ্ভুতও বটে। এমন ঘটনা তো ইতিহাসে কখনো ঘটেনি। এমনকি একজন ড্রাগন কন্যার মধ্যেও এই বিশেষ কেমিক্যালের অস্তিত্ব থাকা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? জ্যাসপার মাথা নিচু করে শান্ত গলায় বলল, আমি জানি না, কিন্তু ফিওনা সাধারণ কোনো মানবী নয়। সে আমার জন্য বিশেষ, এবং হয়তো তার অস্তিত্বের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা আমি এখনো বুঝতে পারিনি। ডক্টর আগ্নেস গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি মনে মনে হিসাব মেলানোর চেষ্টা করলেন। যদি এই মানবীর শরীরে ড্রাগনদের বায়োকেমিক্যালের প্রতিরূপ থাকতে পারে, তাহলে তার জন্মসূত্রে কিছু না কিছু ড্রাগন সম্পর্কিত শক্তি অবশ্যই লুকিয়ে আছে। এটা অসম্ভব নয় যে তার পূর্বপুরুষদের মধ্যে কেউ ড্রাগন ছিল। তিনি আবার জ্যাসপারের দিকে তাকিয়ে বললেন, তোমাকে সাবধানে থাকতে হবে প্রিন্স জেসপার। এই মেয়েটি শুধু তোমার জন্য নয়, আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ, অথবা বিপজ্জনক হতে পারে। তার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে সেটা হয়তো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জ্যাসপার কপাল কুঁচকে ফিওনার দিকে তাকালো। তার মনে যেন নতুন চিন্তার ঢেউ উঠল। সে নিজেকে বলল, তুমি কে হামিংবার্ড? কেন তোমার মাঝে এমন শক্তি লুকিয়ে আছে যা আমার মতো ড্রাগনকেও বদলে দিতে পারে? ডক্টর আগ্নেস আবার মাথা ঝাঁকিয়ে বললেন, আমি এটা নিয়ে আরও পরীক্ষা করব, কিন্তু সাবধানে থেকো জেসপার। এই রহস্যের সমাধান যতই আকর্ষণীয় হোক না কেন, তার মূল্য চোকাতে হতে পারে। এরপর সে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। তার গতি দ্রুত, কিন্তু তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর জ্যাসপার, সে আবার ফিওনার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। গভীর রাত। ফিওনার কক্ষের বাইরে থারিনিয়াস ফিসফিস করে অ্যাকোয়ারাকে বলল, এই মুহূর্তে প্রিন্স জ্যাসপারের নির্দেশ মতো কেউ কক্ষের কাছে ঘেঁষতে পারবে না। কিন্তু তুমি কি লক্ষ্য করেছো, অ্যালিসা অনেকক্ষণ ধরেই আমাদের দিকে নজর রেখেছে। অ্যাকোয়ারা মাথা নাড়ল। তার চোখে সন্দেহের ছাপ ফুটে উঠল। হ্যাঁ, আলিসা সন্দেহ করছে সে নিশ্চয়ই কিছু আজ করতে পেরেছে, কিন্তু তাকে বেশি কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। থারিনিয়াস কপাল কুঁচকে বলল, আমাদের প্রিন্সের যে কি হবে, কি হয়ে গেল, এতটা উন্মাদ আগে কখনো দেখিনি তাকে। ভেতরে জ্যাসপার রাতের আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমাকে সুস্থ করবো হামিংবার্ড, যত কিছুই হোক না কেন। আর কেউ তোমাকে কষ্ট দেবে না। সে ফিওনার মাথায় হাত রেখে চুপচাপ বসে থাকলো। বাইরে চাঁদের আলো পাহাড়ের আড়ালে মিলিয়ে যেতে শুরু করলো। জ্যাসপার নিঃশব্দে ফিওনার পাশে বসে রইল। তার গভীর চোখে দুঃখ আর অনুশোচনা একসাথে জ্বলজ্বল করছিল। ফিওনার মুখের দিকে তাকিয়ে সে হঠাৎই হাত বাড়িয়ে আলতো করে তার চুল সরিয়ে দিল। মেয়েটার নিঃশ্বাস ধীরে ওঠানামা করছে, যেন কোনো অচেনা স্বপ্নের মধ্যে ঘুমিয়ে আছে। জ্যাসপার নিজেকে আর সামলাতে পারল না। সে ফিওনার কপালের কাছে ঝুঁকে গিয়ে খুব সাবধানে, খুব যত্নের সাথে একটি চুমু এঁকে দিল, নিঃশব্দে, যেন কোনো বাতাসের স্পর্শও না পড়ে তার ঘুমে। তোমার আমার ভালোবাসা সারা জীবন শুধু মনে মনেই হবে। জ্যাসপার ধীরে ধীরে ফিসফিস করলো। তার কণ্ঠ ভারী, যেন আবেগের গভীর সমুদ্র থেকে উঠে আসছে। তার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। চুপচাপ ফিওনার হাতের কাছে বসে রইল, যেন তার উপস্থিতির উষ্ণতা দিয়ে মেয়েটাকে সুস্থ করার চেষ্টা করছে। পাহাড়ের বাইরে বাতাস বয়ে চলল, আর মাউন্টেন গ্লাস হাউসের কাচের জানালা দিয়ে জলজলে রাতের আকাশের তারা তাকিয়ে রইল, দুজনের এই নীরব ভালোবাসার সাক্ষী হয়ে। রাত গভীর। কক্ষের চারপাশে নিস্তব্ধতা। আজ দুদিন বাদে ফিওনার চোখ ধীরে ধীরে খুলে গেল। মাথার পাশেই দেখতে পেল জ্যাসপার বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, যেন অনেকগুলো রাত নির্ঘুম কাটিয়েছে। ফিওনা ধীরে ধীরে উঠে বসলো। তার মনেই হলো জ্যাসপার এতটা ক্লান্ত কেন। তার হাত আলতো করে জ্যাসপারের গালে ছুঁয়ে দিল।
স্পর্শের সাথে সাথে জ্যাসপারের ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে এসে চোখ খুলল, আর ফিওনাকে জেগে বসে থাকতে দেখে যেন তার চোখে বিস্ময় আর স্বস্তি একসাথে ফুটে উঠল। জ্যাসপার কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ফিওনাকে জাপটে ধরল। তার শক্ত আলিঙ্গনে ফিওনার শরীর প্রায় পিষে যাচ্ছিল, তবুও ফিওনা কিছু বলল না, বরং জ্যাসপারের উষ্ণতা অনুভব করছিল। জ্যাসপার কাঁপা কণ্ঠে বলতে শুরু করলো, হামিংবার্ড, তোমার জ্ঞান ফিরেছে অবশেষে। তুমি ঠিক আছো? শরীর ভালো লাগছে এখন? ফিওনা কিছুটা অবাক হয়েও মৃদু হাসল। তার গলার স্বরে ক্লান্তি আর শান্তি মিশেছিল। সে কোনো উত্তর না দিয়ে আলতো করে মাথা নাড়ল। জ্যাসপার তখনও তাকে শক্ত করে ধরে রেখেছিল, যেন আর কখনো তাকে হারানোর ভয় সে পেতে চায় না। কক্ষের মধ্যে তখনও একটা নিরাপত্তা বিরাজ করছে, কিন্তু এই নিরাপত্তার ভেতরেই যেন এক গভীর সংযোগ তৈরি হচ্ছিল তাদের দুজনের মধ্যে। ফিওনা জ্যাসপারের এমন উদ্বিগ্ন মুখ দেখে মৃদু হেসে বলল, আমি ঠিক আছি প্রিন্স, আপনি এতটা চিন্তা করছেন কেন? আমি তো কোথাও হারিয়ে যাচ্ছিলাম না। জ্যাসপার তার বাঁধা কণ্ঠে বলল, তোমার কিছু হলে আমি কি করতাম হামিংবার্ড? তোমার দেহ এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তোমাকে বাঁচাতে ডক্টর আগ্নিশের সাহায্য নিতে হয়েছিল। আমি কখনো এতটা অসহায় বোধ করিনি। ফিওনা তার কথা শুনে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমি জানি না কিভাবে আপনার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি, কিন্তু আপনার প্রতি আমার বিশ্বাস আছে আপনি সব সমস্যা ঠিক করে দেবেন। জ্যাসপার তার চোখে দৃঢ় সংকল্পের ছায়া ফুটিয়ে বলল, তুমি শুধু আমার, আমি তোমাকে রক্ষা করব যে কোনো মূল্যে। ফিওনা তার শক্ত আলিঙ্গনে নিজেকে সুরক্ষিত অনুভব করছিল। তার হাত আলতো করে জ্যাসপারের বুকের উপর রাখলো, যেন বলতে চাচ্ছে আপনার এই শক্তির ভেতরেই আমি নিরাপদ। কিছুক্ষণ নীরব থাকার পর জ্যাসপার তার কণ্ঠে কোমলতা এনে বলল, তুমি এখন বিশ্রাম নাও, আমি এখানে আছি হামিংবার্ড। তুমি আমার চোখের আড়াল হবে না আর। ফিওনা মৃদু মাথা নাড়ল। তার ক্লান্ত শরীর আবারও ঘুমিয়ে পড়ল, কিন্তু এইবার তার মনের শান্তি ছিল। জ্যাসপার তাকে শক্ত করে ধরে রেখেছিল, যেন এই পৃথিবীর কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না। ফিওনা কিছুক্ষণ নীরব থেকে অবশেষে প্রশ্ন করল, কিন্তু আমার আসলে কি হয়েছিল প্রিন্স? আমি জ্ঞান হারালাম কেন? আর হঠাৎ করে জ্বর এলো কিভাবে?